নাম দিয়েছে 25টি রাজনৈতিক দল। 2টি রাজনৈতিক দল ভিন্ন প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন গঠনের জায়গায় এবং 4টি রাজনৈতিক দল কোনো নাম দেয়নি। আমরা এই বিষয়গুলো নিয়ে মূলত আলাপ আলোচনা করব। আমাদের আজকের আমন্ত্রিত 3 জন অতিথি রয়েছেন, তার মধ্যে 2 জন অতিথি এর মধ্যে এসে পৌঁছেছেন, 1 জন অতিথি রয়েছেন। তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার বাম পাশে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শওকত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। তার পাশে রয়েছেন তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ। আমাদের 1 জন অতিথি রয়েছেন পথে, আবুল কাশেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি আসা মাত্র আমাদের সঙ্গে যোগ দেবেন। আমরা আলোচনা শুরু করতে চাই সার্চ কমিটির এবং নির্বাচন কমিশন গঠনের বিষয়ে। ব্রিগেডিয়ার শওকত হোসেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা 20 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি, যে নামগুলো আসলে নির্বাচন কমিশনার হিসেবে সম্ভাব্য নাম, যে নামগুলো দিয়েছে রাজনৈতিক দলগুলো। 25টা রাজনৈতিক দল নাম দিয়েছে, 125 জনের নাম এসেছে। এর মধ্যে হয়তো অনেক নাম কমন পড়েছে। মন্ত্রিপরিষদ সচিব যেটা বলেছেন যে নাম তারা এখনই প্রকাশ করছেন না। এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে আমরা নাম দেখতে পাচ্ছি। আসলে এটা ঠিক নয়। প্রথমে তো বলে ফেললাম এটা ঠিক নয়। প্রথমে তো আমি মনে করি যে দুটো পদ্ধতি হতে পারে। একটা পদ্ধতি হতে পারে যে যেহেতু সার্চ কমিটি ইজ নট ফাইনাল অথরিটি, সার্চ কমিটি থেকে তো আরও বাছাই, জানি না, আমিও দেখলাম 20 জনের নাম, কারা এরা আমি বলতে পারবো না, কিন্তু এর থেকে যদি আরও বাছাই হয়ে কারণ তাদেরকে ওনাদের বোধহয় 10 জনের নাম পাঠাবার কথা। জি, সার্চ কমিটির 10 জনের নাম মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। কাজে ওনাদের কনসিডারেশনের মধ্যে যারা আছে, যাদেরকে তারা বাছাই করে, ফার্দার বাছাই করে তো 10 জনের নাম পাঠাবেন। 10 জনের নাম মহামান্য রাষ্ট্রপতির কাছে গেলে মহামান্য রাষ্ট্রপতি হচ্ছে পিক আপ 5, সেটা অ্যাট এ টাইম হোক, আলাদাভাবে হোক, এখন হোক, নিয়োগ হোক, পরে হোক, যেটাই হোক, কীভাবে হোক। তো এখন কথাটা হচ্ছে কি যে তাহলে এই যে 20 জনের নাম একটা প্রকাশ হয়ে গেল, যদি হয়ে যায়, এটা প্রকাশ হয়ে গেলে যেটা হবে সেটা বাকি 10 জন যারা থেকে যাবেন, 10 জনের নাম আর আসবে না। এটা একটা আমাদের দেশে একটা সামাজিক প্রবলেম তৈরি করে। কারণ আমরা অনেক সময় মানে আত্মীয়স্বজন পরিবেষ্টিত হই একটা, তারপরে সিকিউরিটি প্রবলেম একটা, এগুলো নিয়ে নানান রকমের সমস্যার সৃষ্টি হয়। চারিদিক থেকে তো নানান ধরনের কথাবার্তা ওঠে, এটা আসে। অনেক সময় চরিত্র হনন হয় না, কিন্তু যাদের নাম আসছে তারা কি আসলে জানেন বিষয়টা? আমি বলতে পারবো না। আই ডোন্ট নো কাদের নাম আসছে। আমি আরেকটি আছে যে হয় কি, ধরেন এই 20 জনের নাম প্রকাশ করে দিল অথরিটি, এখান থেকে 10 জন সিলেক্ট করা হবে। এই 10 জন সিলেক্ট করার পদ্ধতি একটা হতে পারে যে নাম প্রকাশ করার পরে এটা হয়তো 1-2 দিন সংবাদপত্রে আসলো, তখনও তো সংবাদপত্রে বিভিন্ন জনেও মতামত দিতে পারে। সাধারণ মানুষের সম্পৃক্ততা যদি থাকতে পারে, তাহলে সাধারণ মানুষের সম্পৃক্ততা যদি করতে হয়, তাহলে পত্রপত্রিকার যে নামগুলো আসলো, সাধারণ মানুষও একটা তাদের মন্তব্য দিল, সেখান থেকেও একটা প্রসেস হতে পারে। এটা 2 রকমের পদ্ধতি আছে। অনেক দেশে আছে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, অনেক দেশে নিয়োগের আগে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, যারা যারা পাবলিক হিয়ারিং হয় এতে আসতে চান তারা ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখে কিন্তু নামগুলো পাঠান। সেই নাম থেকে একটা পাবলিক হিয়ারিং হয়, তখন যেটাকে বলে গণশুনানি। মানুষ বিভিন্ন স্তরের মানুষকে ডেকে জিজ্ঞেস করা হয়। একই জায়গায় এক পদ্ধতি, কাজে আমাদের এখানে তো ওরকম পদ্ধতি ঠিক করা নাই। আইনটা যখন হবে তখন হয়তো একটা পদ্ধতি হতে পারে যে কোন পদ্ধতিতে এই নামগুলো আসবে। আমরা আসবো আইনের বিষয়ে। আমরা ডক্টর তোফায়েল জানতে চাই যে বিভিন্ন গণমাধ্যমে আসলে যে নামগুলো এসেছে আপনি হয়তো জানেন, মানে আমার জানার যে মানে যাদের নাম প্রস্তাব করা হচ্ছে তারা আসলে কতটা জানেন যে তাদের নাম প্রস্তাব করছে বিভিন্ন রাজনৈতিক দল? আমি ঠিক আমার আইডিয়া নেই, কিন্তু আমি জানতাম না। আপনার নামও এসেছে? আমার নাম আমি দেখতে পেলাম। আমি তো আজকে একটু শরীরটা ভালো ছিলাম, শুয়েছিলাম, কোনো একটা পত্রিকা থেকে ফোন করে আমাকে জানালো। তখন আমি একটু চমকে উঠলাম, কারণ আমি তো আবার আপনারা প্রোগ্রামে আসবো এইরকম সময় এই কথাটা শুনলাম। তারপর দেখলাম এরকম পরপর আরও কয়েকটা ফোন পেলাম, এবং তখন আমি টেলিভিশনের কাছে গিয়ে দেখলাম যে হ্যাঁ, টেলিভিশনে অনেকগুলো নাম দেখা যাচ্ছে, এবং বিশেষ করে দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই 2 দলের যেই 5 জন আছে তাদের নামগুলো দেখা যাচ্ছে আর কি, দেখলাম। যাই হোক, এখন নাম যদি তারা দিয়ে থাকেন, এটা তো টুমোর প্রকাশ হবে, তাহলে আগে প্রকাশ হতে কোনো অসুবিধা নেই। প্রকাশিত হয়ে গেলে মানুষ একটু মতামত দেওয়ার সুযোগ পাবে, বোঝার সুযোগ পাবে কাদেরকে দেওয়া হলো, কারা কাদেরকে দিলেন,
সার্চ কমিটি হয়তো একটা প্রতিক্রিয়া ওখান থেকে পেতে পারেন, রাষ্ট্রপতি মানে মহামান্য রাষ্ট্রপতিও পেতে পারেন। ফাইনালি হয়তো তাহলে এটা একটা এক ধরনের স্ক্রুটিনির সুযোগ থাকবে বলে আমার ধারণা। এবং এখন তো 125 না বললেন আপনি, 125 নাম এসছে, ওখান থেকে 20 জনের শর্ট লিস্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই 20 জনের নাম তো বোধহয় প্রকাশ হয়নি। সেই 20 জনের নাম এখন ওই যে ব্রিগেডিয়ার সাহেব বললেন, এটা তো মেথড ঠিক হয়নি যে কি করা হবে, এটা আগে থেকে কেউ জানে না মেথডটা। এটা হয়তো সার্চ কমিটি তাদের কাজ করতে করতে মেথডগুলো তারা এখন অ্যাডপ্ট করবেন। যেমন এমন হতে পারে 20 জনের নাম প্রকাশই করা হলো, টাইম দেওয়া হতে পারে একটা, এই সময়ের মধ্যে কোনো আপত্তি যদি কেউ মনে করেন এটা বলতে পারেন। হ্যাঁ, তাহলে হয়তো এইবার তারা ওখান থেকে আরেকটা শর্ট লিস্টে যেতে পারেন, তাই না? তারপরে ফাইনালে যাবে, তখন সবাই জানবে যে ফাইনালি কোন নামগুলো গেছে। এবং আপনাদের যে আলোচনা মতবিনিময় হলো সেই জায়গাটা একটু আসতে চাই। নির্বাচন কমিশন গঠনের জায়গাটাই কোন কোন বিষয়ে আসলে বেশি গুরুত্ব পেয়েছে আপনাদের মতবিনিময়? আমাদের যে মতবিনিময় হয়েছে এটা অত্যন্ত খোলামেলা আমি বলবো, এবং আমি অ্যাপ্রিসিয়েট করছি সার্চ কমিটিকে। তারা অন্তত গতবারে যে জিনিসটা হয়নি এবার তারা তাই করেছে, এবং এটা আমি মনে করি যে প্রশংসনীয় উদ্যোগ। যদিও এটা আইনের আওতায় না হলেও, যেহেতু এটা রাষ্ট্রপতির একটা অর্ডিন্যান্সের আকারে হয়েছে, অর্ডিন্যান্স আকারও কিন্তু একটা আইন। তো কাজেই এই পদ্ধতি যেটা ওনারা এবার নিয়েছেন, এটা আমি বলবো যে মানে ফর দ্য টাইম বিং এটা খুব ভালো একটা বিষয় যে 12 জনের মধ্যে আলাপ করেছেন। তার মধ্যে আমি বা আমরা 3 জন যারা ছিলাম, আমাদের মনে হয় যে আমরা যেহেতু আমাদের অতীত একটা অভিজ্ঞতা আছে সেইটার আলোকেই কিন্তু আমরা ওখানে গিয়েছিলাম। আর ওনারা তো পার্ট অফ সিভিল সোসাইটি এবং বিশিষ্টজনের মধ্যে গেছেন। এটা একটা ভালো, কারণ সবাই কিন্তু একটা জিনিসে সবাই আমরা ইনক্লুডিং মি বা অন্যরা যেটা ইনসিস্ট আমরা করলাম বা আমরা তো ওনাদেরকে যেটা অনুরোধ করলাম সেটা হচ্ছে যে অভিজ্ঞতা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাকগ্রাউন্ড, অভিজ্ঞতা, বোল্ডনেস, যে দায়িত্ব নেবার ক্ষমতা রাখে, এবং সেই সাথে যিনি তার কোনো দলীয় অ্যাসপারশন নাই, যে কোনো দলের প্রতি তিনি কোনো দলের সদস্য ছিলেন বা কোনো অঙ্গ সংগঠনের সদস্য ছিলেন বা কিছু, বা ওনাকে ভিজিবলি দেখা গেছে যে দল কোনো একটি পার্টিকুলার দলের প্রতি অনুরক্ত বা পার্টিকুলার দলের আইডিওলজি বহন করতে পারেন, কিন্তু তা মানে সেটা প্রকাশ্যে প্রকাশ করা এরকম যেন না হয়। কারণ একটা দলের বা একটা আইডিওলজি কেউ না কেউ বিশ্বাস করবে, আমি করব, আপনি করবেন, আপনি করবেন, কিন্তু ওই চেয়ারটাতে যখন বসে তখন সেটা যেন না থাকে। দ্বিতীয়ত হচ্ছে পাবলিক পারসেপশন। এখন পাবলিক পারসেপশন যদি মনে করে যে উনি বা আমি একটা দলের কাণ্ডারির মতো কথাবার্তা বলি বা কাজ করি, তাহলে সেই পারসেপশনটা কিন্তু প্রথম থেকেই শুরু হয়ে যায়। সেটা উনি বসার আগের থেকেই শুরু হবে লোকের, যে না উনি তো ভাই উনি তো অমুক দলের, তো উনি তো অমুক দলের, উনি ভালো কথা বললেও, সঠিক কথা বললেও বললো যে নিশ্চয়ই এটা অন্যরকম। তো কাজেই পাবলিক পারসেপশন ইজ আ বিগ থিং। তো আমরা এইগুলি কথাই বলেছি, ওনাদেরকে বলেছি। এমন না যে নতুন কিছু, এমন না যে ওনারা জানেন না, কারণ ওনাদের মধ্যে বেশ অভিজ্ঞ লোক ছিলেন, 2 জন বিচারপতি ছিলেন যারা আগেও ছিলেন, ওনারা জানেন। তারপরে ওখানে এক্স ইলেকশন কমিশন সচিব ছিলেন, যিনি এখন কর্ম কমিশন চেয়ারম্যান। তারপরে 2 জন একাডেমিক ছিলেন, আমি শিওর ওনার সবাই রেসপেক্টেড মানুষ। তারপরে আপনার সিএজি ছিলেন, উনিও অত্যন্ত অভিজ্ঞ মানুষ, লেখাপড়া করা মানুষ, শুধু উনি সাহিত্য অনুরাগী, শিল্প অনুরাগী। কাজে মানে সার্চ কমিটি ইজ ওকে, সার্চ কমিটিতে আমি কোনো সমস্যা দেখছি না। আপনি কি ধরনের প্রস্তাবনা বা না, আমার প্রস্তাবনা ভেরি ক্লিয়ার। আমার প্রস্তাবনা ছিল টেকনিক্যাল, আমি রিটেন দিয়ে আসছি, এবং আজকেও আমি মন্ত্রী পরিষদে রিকোয়েস্ট করেছিলেন একজন, আমি তাকে ইমেলে পাঠিয়ে দিয়েছি আমার এটা প্রস্তাবনাটা। আমি টু দ্য পয়েন্ট আমার প্রস্তাবনা, আমি যেটা কয়েকটি বিষয় আমি উল্লেখ করেছি। একটা হচ্ছে যে যারা এখানে যাবেন তাদেরকে মনে রাখতে হবে যে হোয়ার দে আর গোয়িং। ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন, এবং তার একটা প্রিন্সিপাল অফ ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশনের ইউনিভার্সাল একটা প্রিন্সিপাল আছে। সেই প্রিন্সিপালটা ওদেরকে মেনটেন করতে হবে, এবং সেই প্রিন্সিপালগুলো কি আমি ওটা উল্লেখ করলাম। অবশ্যই ওনারা যারা যাবেন তারা এটা জানবেন, কিন্তু আমার যেহেতু আমার একটা গবেষণা চলছে, আমার গবেষণা এবং এক্সপিরিয়েন্স দুটো মিলিয়ে আমি দিলাম। আর দ্বিতীয় জিনিস যেটা দিলাম, যে বাংলাদেশ ইলেকশন কমিশনের মানে অর্গানাইজেশনাল ঠিক না, কমিশনের অর্গানাইজেশনাল প্রবলেমটা কোথায়? প্রবলেমটা এখানে হয়ে যায় যখন সিসি এবং অন্যের মধ্যে বিশাল একটা তফাৎ থাকে, এটা বিরাট গ্যাপ থাকে। সেই গ্যাপের মধ্যে যা হয়, যেমন হুদা সাহেব বললেন কথাটা, যে একজন সেক্রেটারি স্ট্যাটাসে দিলেন, হ্যাঁ, সেখান থেকে একজন একদম ড্রপ করে নিয়ে আসে ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি মর্যাদা একদম ঢুকে দিলেন।
তাতে হয় কি ওই মানে মেন্টাল মানসিক একটা একটা পিছিয়ে পড়ার জায়গা, হ্যাঁ ওইখানে একটা সমস্যা আমরা অতীত ইলেকশন কমিশনে দেখেছি। তো আমি সেখানে বললাম যে এটা হায়ারার্কিক পজিশন নয়। হ্যাঁ হায়ারার্কিক পজিশন এক জায়গায়, এখানে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন সিইসি ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনটা দেখেন, ওইটাই শুধু মানে সিইসির ইয়ে, কিন্তু বাকিটা কমিশনের কাজ কিন্তু কমিশন। যারা যাবেন সবারই কি একই না, আমি একই হতে হবে এমন না, বাট নিয়ার কাছাকাছি কাছাকাছি হইতে হবে। টিম তো এটা, ধরুন আমি গেলাম, আসলে ধপ করে এমন একজনকে দিল যিনি হয়তো আমার থেকে বয়সে বা আমার থেকে অভিজ্ঞতায় আমার থেকে অনেক নিচে বা ওনার থেকে অনেক নিচে, তাহলে সমস্যা হয়ে যায়। মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, নট তো কাজেই ওইটা একটা ছিল। দ্বিতীয় জিনিস ছিল যে পরিধি, বাংলাদেশ ইলেকশন কমিশনের কাজের পরিধি শুধু ইলেকশন হোল্ড করা নয়, ইলেকশন হোল্ড করার পরেও অনেকগুলো কাজ আছে, ইলেকশন হোল্ড করার আগেও অনেকগুলো কাজ আছে। যেমন আপনার সংস্কারের একটা প্রপোজালের কাজ আছে, আপনারা অনেক চেষ্টা হ্যাঁ, করেছেন, রুলস তৈরি করার কাজ আছে। নেক্সট 5 ইয়ার প্ল্যানের মধ্যে ন্যাশনাল আইডির বিষয়, এখন ন্যাশনাল আইডেন্টি কার্ড নতুন অ্যাড হয়েছে, এটা হিউজ। এবং যে নির্বাচনগুলো হয় সেই নির্বাচনগুলোর মানে অবভিয়াসলি নির্বাচন তো আছেই, তারপরে এইগুলোর একটা অ্যাসেসমেন্ট আছে। এখন তো ধরুন মডার্ন যুগের ইলেকশন কমিশন মানে না যে একটা ইলেকশন করলাম, রেজাল্ট দিয়ে দিলাম, আমার কাজ শেষ। এখানে আবার রুল অ্যাডজুডিকেশনের ব্যাপার আছে, আপনাকে কিছু বিচার ঠিক নয়, ওই বিচার নয়, মানে ডিসপিউট রেজলিউশন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রেজলিউশন কতগুলো আছে। কেউ আপনার কাছে আসলো যে এই রেজাল্টে এই অসুবিধা হয়েছে, এটা হয়েছে, দ্যাট ইউ হ্যাভ টু লুক ইনটু ইট। হাউ ইউ লুক ইনটু ইট, এটা একটা প্রসিজারের মধ্যে দেওয়া আছে, আপনার প্লেনারি পাওয়ারে দেওয়া আছে। এখন সেটা স্যার আমি একটু জানতে চাই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন এবার গঠনের দিকে যাচ্ছে, মানে এই প্রক্রিয়ার জায়গাটাই কি ধরনের প্রস্তাবনা থাকে? আমি সেই জায়গাটা আসতে চাই, মানে নির্বাচন কমিশনের খুঁজে বের করার জায়গাটা যোগ্যতা অযোগ্যতা জায়গা, যোগ্যতা অযোগ্যতার জায়গাতে আমি তো বললাম, তো প্রথমত একজন মানুষ, প্রথমত আপনাকে এই দেশে মানে রাজনীতি বিবর্জিত হলে খুব ভালো হয়, নিউট্রাল স্ট্যান্ডে যার একটা আছে, আর তার হয়তো রাজনৈতিক একটা থাকতে ভোট তো দিবেই, কিন্তু সেটা যেন প্রতিফলিত না হয়। এক দ্বিতীয় হলো উনি কখনোই যে কোনো রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনের বা কারো কোনো মানে ওই ধরনের কোনো অফিসিয়াল বা কোনো কিছু ছিলেন না। দেন তাকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ই মাস্ট নো যে ফিল্ডে কীভাবে কাজ হয়, সিকিউরিটি পার্সোনালদেরকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, তাদেরকে কীভাবে ডিপ্লয় করতে হয়, তাদের কী কাজ, এবং ইলেকশন কমিশনের ভিতরে যে লোকগুলো আছে তাদের কী কাজ। তো এই একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন আছে, যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল একটা যোগসূত্র তৈরি করতে পারবেন, এবং যোগসূত্র তৈরি করাই এখন ওর সবচেয়ে বড় প্রধান কাজ হয়ে যাবে। তো এই ধরনের অনেকগুলো আমি দিয়েছি সাথে অ্যাট্রিবিউটস, এখন সেগুলো তো আমি কারণ লিস্ট মনে নাই, আমি লিস্ট মুখস্থ বলতে পারবো না, বাট মোদ্দা কথা হচ্ছে একজন মানুষ যিনি কি কোন পজিশনে আছেন, তার পাওয়ার কি, এবং পাওয়ারটা ইউটিলাইজ করার মতো সক্ষমতা বা দৃঢ়তা রাখেন। জি ডক্টর তোফায়েল একটু জানতে চাই আপনি কি ধরনের না, এটা ব্রিগেডিয়ার জেনারেল সাহেব, আমি এবং বদিউল আলম মজুমদার সাহেব, মানে আমরা তিনজনের লিখিত কিছু কাগজ দিয়েছি, যাতে করে এটা কথা বলে শেষ না করে তারা এটা পরবর্তী সময় বিবেচনা করতে পারেন। এবং যখন আলোচনা হয়েছে তিনটার উপরে কিছু কিছু, তখন দেখা গেছে মোরাললেস কিন্তু আসলে সেম জিনিস, এগুলো অর্থাৎ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ডিফারেন্ট এমফাসিস ছিল আর কি দিয়েছে। যেমন আমি যেটা করেছি, আমি চেষ্টা করেছি একটা ল্যান্স তৈরি করতে, যে ল্যান্স দিয়ে কোয়ালিফিকেশন ডিসকোয়ালিফিকেশনটা দেখা যায়। একটা লোককে যখন নিলাম তাকে ওই ল্যান্সের মধ্যে ফেললে উনি কোথায় পড়েন এটা দেখা যায়। আর একটা কথা বলার চেষ্টা করেছি যে প্রক্রিয়াটা কিভাবে হবে, প্রক্রিয়াটার মধ্যে যে কতগুলো কথা বিভিন্ন সময়ে প্রেসে আলাপ হয়েছে, যে নামগুলো কীভাবে পাবেন। নামগুলো পাওয়ার ক্ষেত্রে এটা জনসাধারণ থেকে নাম নেওয়ার কথা আমরা বলেছিলাম, এবং নামগুলো নেওয়ার পরে এরকম শর্ট লিস্ট করার পরে এটা প্রকাশ করার কথা বলেছিলাম। আরেকটা হচ্ছে যখন ফাইনালি 10 জনকে সিলেক্ট করবেন ওনারা, তখন ওই যে ল্যান্সের আলোকে একটা জাস্টিফিকেশন দাঁড় করাতে পারেন ওনারা, কেন আমরা এই 10 জনকে দিলাম। কারণ ওই যে একটু বিস্তারিত জানতে চাই, যোগ্যতা জায়গা যেটা বলছেন, না যোগ্যতার মধ্যে ধরেন এগুলো কমন, কতগুলো আছে কোয়ালিটেটিভ কথাবার্তা, যেমন সাহসী, লেন্সের কথা বলছেন, লেন্স, এগুলো হচ্ছে, এগুলো কতগুলো বিষয় আছে। আর হচ্ছে এই যে ব্যক্তিগুলো আসছেন তারা তো পাবলিক ফিগার, তারা তো কাজ করে আসছেন, সরকারে করেছেন বা অন্য কোনো জায়গায় করেছেন, তাদের একটা দীর্ঘ পেশা জীবন আছে, এক্সপোজ টু পিপল, তাহলে তাদের এই কর্মকাণ্ডগুলো তো অন্তত এক্সপোজড। এখানে হয়তো আর একটু খোঁজখবরের প্রশ্ন আছে। চাকরি জীবনে অনেকের বিভিন্ন রকমের ডিবাকল ঘটে, বিভিন্ন কারণে ঘটতে পারে। ইভেন আমি বলছি স্লিপ অফ টাঙ্গও হয় অনেকের, এটার কারণে অনেকের অনেক ধরনের জিনিস হয়ে যায়। তাহলে এইসব জিনিসও দেখার বিষয় আছে। কোয়ালিফিকেশনের প্রশ্ন থাকে। আবার কোনো একটা বিশেষ ধরনের কোনো একটা ক্রাইসিস মুভমেন্টে ওনার ব্রেকডাউন হয়েছে, পারেন নাই, হ্যান্ডেল করতে পারেন, এরকম হতে পারে।
তেমন ধরেন আর্থিক স্বচ্ছতার প্রশ্ন আছে, দুর্নীতিগ্রস্ততার প্রশ্ন আছে, চাকরি জীবনে বিভিন্ন নিয়ম অনিয়ম ভঙ্গের প্রশ্ন আছে, এগুলো দেখার বিষয় আছে। যেমন একটা বলেছি, যেমন একজন লোকের জীবনযাপন পদ্ধতি, লাইভলিহুড, তার প্রপার্টি, তার সাথে তার ইনকাম ট্যাক্স পেমেন্ট, এটার একটু সামঞ্জস্য আছে কিনা দেখা উচিত। হ্যাঁ, একটা কথা বললাম, এরকম করে করে বহু রকমের জিনিস আছে। ডিসকোয়ালিফিকেশনে কিছু আছে, ডিসকোয়ালিফিকেশনগুলো দেখা দরকার আছে। ডিসকোয়ালিফিকেশন মনে করেন, আমি একটা লাইন ওখানে লিখেছিলাম, আমার যতটুকু মনে পড়ে, যে অ্যারোগেন্ট ব্যুরোক্রেট, নেগেটিভ একাডেমিক্স আর ইনডিফারেন্ট, কতগুলো মানুষ আছে ইনডিফারেন্ট, সবসময় ধরো একটা কোনো স্ট্যান্ড নেন না, মানে আমি আসি নাই, তাহলে এইটা দেখার বিষয় আছে। আমার ক্যারেক্টারের মধ্যে এই জিনিসটা আছে। আর হচ্ছে কমিটমেন্ট, মানে কমিটেড লোক, একটা কাজ করতে গেলে এটা কমিটমেন্ট নিয়ে উইথ অল কমিটমেন্ট, প্রোঅ্যাক্টিভ লোক লাগবে। এখানে শুধু রুটিন ওয়ার্ক করা, ফাইল ওয়ার্ক করা লোকের দিয়ে কাজ হবে না। এরকম কতগুলো বিষয় আছে। তো প্রক্রিয়ার ক্ষেত্রে সবাই মোরলেস, যেমন এটা এক ধরনের ইউনানিমাসলি বলা হয়েছে যে এই যে এত সংক্ষিপ্ত সময়, তার মধ্যে এতগুলো কাজ করা সম্ভব না। তাহলে সময়ের প্রয়োজন আছে কিনা, এটা অবশ্য সার্চ কমিটি ঠিক করবেন, তারা সময়ের মধ্যে করতে পারছেন কি না পারছেন। আর একটা কথায় এক বাক্যে সবাই বলেছেন যে যাই হচ্ছে, এটা যদি একটা আইনের কাঠামোর মধ্যে পড়ে হতো তাহলে এটা কন্ট্রোভার্সিটা কমে যেত। হ্যাঁ, যেহেতু আইন নাই, আইন না থাকার কারণে যে কথাগুলো আমরা বলছি এবং করছি, এগুলো সবগুলো আইনের মধ্যে থাকলে এটার এক ধরনের ফোর্স হতো। এখন আইনে না থাকাতে এগুলো খুব ফ্লুইড হয়ে যাচ্ছে, এগুলো কোথাও ঠিক অ্যাঙ্করিং হচ্ছে না, জিনিসগুলোর কোথাও এটা স্থিত হচ্ছে না আর কি। সেই জন্য আইনের কথাটা সবাই মোটামুটি বলার চেষ্টা করছেন। ইভেন অনেকে বলেছেন যে দরকার হলে আরও 1 মাস 1.5 মাস সময় নিয়ে আইন করে এটা করা হোক, এই কথাও বলেছেন। আর একটা হাইকোর্টে একটা মামলাও তো একটা রুল নিষিদ্ধ জারি হয়েছে আইন সংক্রান্ত, সেটাও আলোচনা হয়েছে। জি, স্বাগত জানাই। একটু জানতে চাই, আপনারা তো একটা খসড়া করেছিলেন, তার মধ্যে কি কি ছিল আসলে? যে আমরা যে খসড়াটা করেছিলাম, সেই খসড়াটা ছিল একটা আইডিয়াল কন্ডিশন, মানে গণতন্ত্রের বই নিয়ে আসলে সেটা তো মানে না, ওটা তো সরকার, তৎকালীন সরকারের কাছেও মানে এটা পাঠানো হয়েছিল, এবং এটা আমাদের ওই যে সারমর্ম যেটা তৈরি করা হয়েছিল এবং সংক্ষেপ তৈরি করে যে বইটা তৈরি করা হয়েছিল ডায়ালগের, ওই বইয়ের সাথে অ্যাটাচ করা আছে এটা। এবং এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, এবং সিভিল সোসাইটি, পলিটিক্যাল পার্টি সবার সাথে আলোচনা করেই কিন্তু এটা এক ধরনের ফ্রেম করা হয়েছিল। তো সেটা ছিল কি, যে চলমান প্রক্রিয়ার ভিতরে যখন থাকবে, তখন বিরোধী দল, সরকারি দল, যে বিজনেস কমিটিতে থাকবে, সেখানে সার্চ কমিটির মাধ্যমে নামগুলো যাবে, পার্লামেন্টারি বিজনেস কমিটি, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী সবাই থাকবেন, ওখান থেকে ওনারা শর্টলিস্ট করবেন। শর্টলিস্ট করে প্রয়োজন হলে, আমরা অবশ্য আমার মনে হয় না ওটা নেই, ওটা হয়তো ইনক্লুড করা যাবে, প্রয়োজন হলে এটা হিয়ারিংও হতে পারে, যেরকম হয় ওই কমিটি। তো সেখান থেকে এটা রাষ্ট্রপতির কাছে যাবে, এবং রাষ্ট্রপতি তখন আরও শর্টলিস্ট করবে। রাষ্ট্রপতি হয়তো দুইজন করে সেখান থেকে রাষ্ট্রপতি ঠিক করবেন কাকে উনি দেবেন, যেহেতু নিয়োগটা কিন্তু আলটিমেটলি রাষ্ট্রপতির নিয়োগ। তো কাজেই এটা আমাদের করা হয়েছিল, কিন্তু মনে রাখতে হবে যে ওই সময় আমরা তখন তো আর ভাবিনি যে পলিটিক্যাল সিচুয়েশন এরকম হয়ে যাবে। এখন সেই আইনটি করতে গেলে এটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে। এখন ধরুন একটা বৃহৎ রাজনৈতিক দল, যে কারণে তাদের কারণ তারা জানে কেন পার্টিসিপেট করেনি, তারা পার্লামেন্টে নেই, কিন্তু মোরলেস যদি আমি স্ট্যাটিস্টিক্যালি বলি 33% বা 32% বা 31% ভোট তাদের আছে। তো সেইখানে 31% লোককে ইগনোর করে একটা তড়িঘড়ি করে যদি আইন তৈরি করা হয় উইদাউট কনসালটেশন, তাহলে এটা নিয়ে পরবর্তীতে আরও হইচই হবে। তো ইন দ্য লং রান একটা আইন করতে হবে। এটা আমি যতটুকু কালকে শুনলাম যে মহামান্য রাষ্ট্রপতিও বলেছেন যে একটা আইন করতে হবে, এইভাবে এই অ্যাডক চলবে। তো এখন আইন করলেও কিন্তু একটা সার্চ কমিটির মধ্যে থাকবে। এখন সেই সার্চ কমিটিটার ক্যারেক্টার কি হবে, সেই সার্চ কমিটির পরিধিটা কি হবে, সেই সার্চ কমিটিতে কাদেরকে অ্যাডাপ্ট করা হবে, সেগুলো আইনের মধ্যে থাকবে। আর যেটা আইনের মধ্যে থাকবে, ও আইন থেকে যেটা আইনটাকে ইমপ্লিমেন্ট করার যে বিধি, যে রুলস, এবং রুলস অফ বিজনেস, মানে ওই TOR যদি আমি বলি, নট রুলস অফ বিজনেস, টার্মস অফ রেফারেন্স কী হবে, তারপরে সিলেকশন কীভাবে, কোথার থেকে নামগুলো আসবে, কাদের কাছ থেকে নেবে। এবং রাজনৈতিক দল থেকে নাম চাওয়াও কিন্তু ঠিক নয় একদিক থেকে, কারণ রাজনৈতিক দলগুলোর নাম দিলে পরে তখন আমাদের মতো দেশে যেটা হয়, তখন এই রাজনৈতিক কালার শুরু হয়ে যায়। ও আচ্ছা, অমুক তো ভাই আগের থেকে আমরা জানি, অমুক তো জানি, অন্য তো এই জন্য কথাবার্তাই তার ওইরকম ছিল। সো এটা রাজনৈতিক দল ঠিক নয়,
এখন যে রাজনৈতিক দলগুলো থেকে নাম আসছে এটা কতটা পজিটিভ বা নেগেটিভ দেখছেন? আমি এই সম্বন্ধে কোনোই কমেন্ট করতে চাই না। রাজনৈতিক দল তাদের প্রগাঢ় বিবেচনা আছে, তারা রাজনীতি করছেন, তারা দেশ চালাচ্ছেন, কাজেই তারা নাম দিয়েছেন, তাদের বিবেচনায় যাদের ভালো মনে করছেন তাদের নাম দিয়েছেন। কিন্তু আমি ইন জেনারেল কথা বলছি, মানে আমাদের মতো দেশে যেটা হয়, রাজনৈতিক দল যখন নাম দেয় তখন বলে যে আচ্ছা এ তো অমুকের, না হলেও তাই, যে দলের থেকে নাম প্রস্তাব, হ্যাঁ, যে দলের নাম থেকে প্রস্তাব, মানে আরেক দল বা অন্য দল তো বলবেই। সো দ্য পয়েন্ট ইজ যে আপনি নামগুলো কিভাবে পাবেন, এই সোর্সগুলোকে, পাবলিক সোর্স হতে পারে। নিয়ে আসবো একেবারে, আমি ছোট বিরতি নিচ্ছি এই বিষয় নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি বিরতির পর আপনাদের সঙ্গে। দর্শক, আবারও স্বাগত জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম সার্চ কমিটির নির্বাচন কমিশনারদের খুঁজে বের করার প্রক্রিয়া নিয়ে। জি, আমি স্বাগত যেটা বলছিলেন, আমি সে বিষয়ে একটু আসতে চাই, আরেকটু যোগ করতে চাই যে আপনার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এবার আসলে নির্বাচন কমিশনারদের খুঁজে বের করার যে প্রক্রিয়া, সেই জায়গাটা একটু আপনার মূল্যায়ন জানতে চাই। বিগত সার্চ কমিটিও দেখেছেন আপনি, বিগত সার্চ কমিটির আপনাদের মেয়াদ শেষ হওয়ার পরে এখন যে নির্বাচন কমিশন কাজ করছে, দুইটার পার্থক্যের জায়গাটা একটু। এখনকার মেয়াদ যারা কাজ করছেন তাদের তো মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেটা ডেফিনেটলি উইল বিকাম পার্ট অফ হিস্ট্রি, এবং লেট হিস্ট্রি জাজ। ওখানে এই মুহূর্তে আমি কোনো জাজমেন্ট দিচ্ছি না। বাট পয়েন্ট ইজ যে আগের সার্চ কমিটি আর এই সার্চ কমিটির মধ্যে অনেকটা তফাৎ আমি দেখছি। যে তফাতের মধ্যে যে দেখছি যে এটা একটু এক্সপান্ডেড, এবং এখানে দুজন শিক্ষক অ্যাড করা হয়েছে, এবং দুজনই অত্যন্ত রেসপেক্টেড শিক্ষক আমি বলবো। একজনকে তো আমি খুব ভালো করে চিনি, উনি তো সবাই চেনেন ওনাকে, দেশবাসী সবাই চেনেন, হি ইজ ম্যান অফ প্রিন্সিপাল, ভালো। এবং সেই সাথে যেটা বললাম যে কর্ম কমিশনে যিনি ছিলেন তিনি অভিজ্ঞতা নিয়ে, তার পিছনে একটা ইলেকশন কমিশনের অভিজ্ঞতা, সচিব ছিলেন, তার পিছনে একটা অভিজ্ঞতা আছে। কাজে এখানে একটা অভিজ্ঞতা আছে, কিন্তু একটা অভিজ্ঞতা, যথেষ্ট বড় একটা অভিজ্ঞতা নিয়ে তিনি আছেন। এবং একজন বিচারপতি আগেও ছিলেন, সো উনি প্রক্রিয়াটা অন্তত চালু করতে পারছেন যে প্রক্রিয়াটা কী হবে। এবং যিনি চেয়ারম্যান তিনিও অনেক সিনিয়র বিচারপতি, কাজেই ওনারও একটা এই শিফট করার তো অনেক বিষয় আছে। তো কাজে এই সার্চ কমিটিকে আমি প্রথম থেকে আমার মনে হয়েছে যে দে উইল ডেলিভার, কারণ এই অনেক কথা হয়েছে, ওনারা তো বাংলাদেশেরই লোক, এবং এই যে এই কতগুলো বছর মানুষ যে কথা বলেছে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে, যে আগে সার্চ কমিটি যেভাবে করেছিল, কারণ দোষটা তো সার্চ কমিটির বলবো আমি না, যদি কোনো ইয়ে হয় সার্চ কমিটি হয়তো ভালো মনে করে কাউকে দেন, তারপরে ওখানে গিয়ে যারা কাজ করবেন সম্পূর্ণ দায়িত্ব তো তাদের, কিন্তু আলটিমেটলি হয় কি, তখন বলা যায় এনাদেরকে কোত্থেকে নিয়ে আসলো, কীভাবে বের করলো, কি হলো। কারণ ওই সময়ে এই রকম কিন্তু একটু মোটামুটি ট্রান্সপারেন্ট হয়নি। সার্চ কমিটি হয়েছিল, সার্চ কমিটি নাম দিয়েছে, সেই নাম এক দুই দিনের মধ্যে পত্রিকা দুই একটা নাম আসলো, দুই একজনের নাম আসলো, বাকি আর কেউ জানলো না, তারপরে হয়ে গেল। সো ওই সার্চ কমিটিতে যেভাবে দিয়েছে, পূর্ণাঙ্গ 10 জনের নাম আসছিল মনে হয়, যে আপনার যেই সার্চ কমিটি 10 জনের নাম রাষ্ট্রপতির কাছে দিলেন এই লাস্ট টাইম, ওটা আসতে পারে, হয়তো আমার খেয়াল নেই, কিন্তু আমি আর হচ্ছে আলিমা মজুমদার আর ওই দুজনেরটাই আমি দুজনের মধ্যে কেউ একজন হচ্ছে ফোকাস দেখলাম আর কি, বাকিদের নিয়ে হয়তো কোনো কেউ আলোচনাও করেনি। হাওয়ার যেটা এখনকার যে সার্চ কমিটি, যেটা আমি মনে করি যে বিট মোর ট্রান্সপারেন্ট ইন দ্য সেন্স যে এই যে 16 জন, আমরা 12 জন গেলাম, তারপরে আরো বোধহয় 5 জনের যাওয়ার কথা। তো যাই হোক, মানে এতগুলো লোকের সাথে ওনারা একটা মত বিনিময় করছেন, এর মধ্যে নামগুলো আসছে, তো কাজে এই মত বিনিময়ে তো ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, একটা ইম্প্যাক্ট তো ক্রিয়েট করবেই ওনাদের, যে সবাই মিলে যখন এক ধরনের কথা বলছে, যে এক ধরনের দিয়ে, এবং ওনাদের উপরে যে একটা এত বড় গুরু দায়িত্ব, যে দায়িত্বটা এখন পুরো নেশনের, মানে এখন তো আর কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট এখন এইটাই, তো কাজে ওনাদের উপরেই তো ফোকাসড। তো এই জিনিসটা আমার মনে হয় যে আমরা সবাই মিলে যখন বলেছি, কাজে এটা হয়তো ওনাদের কাছে আরও এটাকে, ওনাদের কাজকে হয়তো আর একটু আমি মনে করি যে সাবলীল করবে এই বিষয়ে। তো কাজে এখানে একটা তফাৎ, দুটোর মধ্যে তফাৎটা আমি এখানে দেখছি। তো আমরা আশা করি যে ভালো একটা রেজাল্ট আমরা পাবো, এবং অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীতে এটা করবো। কারণ আমি দেখছি যে সরকারের তরফ থেকেও কিন্তু এক ধরনের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি, যে তারাও একটা রেকগনাইজড ইলেকশন প্রসেস না, এবং রেকগনাইজড ইলেকশন প্রসেসের মধ্যে দিয়ে ওনারা যেতে চাচ্ছেন। কারণ এটা তো আন্তর্জাতিকভাবে, ওনারা যারা রাজনীতি করেন তারাও আমাদের থেকে ভালোভাবে জানেন যে আন্তর্জাতিকভাবে তারা কী ধরনের প্রেশারের মধ্যে থাকেন এটা নিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে
এই গভর্নমেন্ট আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়, তখন তার কিন্তু আরও বেশি মরাল এবং অন্যান্য স্ট্রেংথটা বেশি থাকে। কাজেই গভর্নমেন্টও চাইবে যে যদি আবার আসতে হয় তাহলে একটা ভালো প্রসেসের মাধ্যমে, অন্য দলও চাইবে যে একটা ভালো প্রসেসের মাধ্যমে আমি হয় সরকারে যাব, আর না আমার ইলেকট্রাল যে আকাঙ্ক্ষাটা আছে সেটা প্রতিফলিত হবে। তো সেই জন্য আমার মনে হয় যে এবারেরটা একটু লট অফ ডিফারেন্স, এবং অতীত থেকে আমরা শিক্ষা যদি নিয়ে থাকি তাহলে মনে করি যে ভবিষ্যতে আমরা ভালো কিছু আশা করতে পারি। ডক্টর তোফায়েল, একটু জানতে চাই যে 20 জনের নাম আসলো, এই 20 জন আসলে নেওয়া হয়েছে 125 জন রাজনৈতিক দলগুলো থেকে, তার বাইরেও হতে পারে। হ্যাঁ, আমি সেটাই জানতে চাই স্যারের কাছে যে আসলে পুরো প্রক্রিয়াটা কেমন হলে আসলে ভালো কিছু পাওয়া সম্ভব মনে করেন এখন পর্যন্ত, যে প্রক্রিয়া আপনি দেখছেন আর সামনের যে প্রক্রিয়ার মধ্যে তো নিশ্চয়ই তারা জাস্টিফাই করবেন কেন তারা 20 জনকে নিলেন 125 জন থেকে, তারা নিশ্চয়ই একটা জাস্টিফিকেশন দিবেন। এবং আমি যেটা বললাম, একটা লেন্স নিশ্চয়ই তারা ঠিক করেছে, যে লেন্স দিয়ে 125 জনকে দেখে ওখান থেকে বাছাই করেছেন 20 জন। অনেকের নামে তো কমনও পড়েছে, কমন হচ্ছেও হয়তো কমন পড়তে পারে, কিন্তু হয়তো যোগ্যতা দক্ষতার প্রশ্ন যদি অন্য লেন্স ব্যবহার করা হয়, শুধু কমন পড়াটাই কিন্তু একমাত্র ক্রাইটেরিয়া হতে পারে না। এখানে আমার তো একটা টিম করতে হবে, এটা কিন্তু একটা ব্যক্তিকে দেখে হবে না, কিন্তু একদিকে ব্যক্তি দেখবেন, আবার এটা একটা টিম চিন্তা করতে হবে, কিন্তু টিমের মধ্যে বিভিন্ন রকমের প্লেয়ার থাকতে হবে ওখানে, যাতে করে তারা একটা গোল করতে পারে। তো সুতরাং নিশ্চয়ই তারা এগুলো দেখেছেন, দেখেই হয়তো মানে ব্যক্তিকেও দেখবেন, আবার টিমের বিষয়টা মাথা রাখবেন, এইসব দেখেই করেছেন হয়তো। যেমন উনি বারবার একটা কথা বলেন, অন্য সময় বলেছেন যে ওনারা যখন ছিলেন, ওনারা 3 জন ছিলেন, 3 জন একসাথে বসে কথা না বলে কোনো সিদ্ধান্ত তারা নিতেন না। ওখানে তারা দ্বিমত করতে পারেন, কিন্তু 3 জনে বসেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে কোনো কন্ট্রোভার্সি হয়নি কমিশনের ভিতরে। কিন্তু তার আগের কমিশন আমরা দেখেছি এরকম একটা বিভক্ত হয়ে পড়তো, কমিশন বিভক্ত হয়ে যেত। সুতরাং টিমের একটা আন্ডারস্ট্যান্ডিংয়েরও প্রয়োজন আছে। তো টিমের কথা যখন আসলো, আমি একটু জানতে চাই যে এই 3 জন কমিশনার, নির্বাচন কমিশনার তো এতদিন চালিয়ে এসেছেন, এবারই প্রথম 5 জন নির্বাচন কমিশনার। না, এখন চলছে 5 জন। হ্যাঁ, সামনে হয়তো 5 জন বা 3 জন, রাষ্ট্রপতি চাইলে 3 জনও আসতে পারে। আমি একটু জানতে চাই যে স্যার, আপনি তো 3 জন নির্বাচন কমিশনার মধ্যে একজন নির্বাচন কমিশনার ছিলেন, একটু জানতে চাই যে মানে কোনো সময় কি মনে হয়েছে যে আরও বেশি নির্বাচন কমিশনার দরকার? আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি মনে করি না 3 জনের বেশি দরকার আছে। বাংলাদেশের মতো দেশে, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশে এত বড় একটা গণতান্ত্রিক দেশে 3 জন চালায়, কারণ ডিসিশন হ্যাজ টু বি কুইক, ডিসিশন হ্যাজ টু বি ফার্ম, এটা মনে রাখবেন। এখন 5 জনের মতামত নিতে গেলে তখন এই 5 জনের 5 রকম মতামতের মধ্যে গিয়ে পড়ে, এবং অতীতেও দেখা গেছে যে এই মতামতের মধ্যেও নানান ধরনের মানে প্রশ্ন হয় কি একটা, হ্যাঁ আপনার আছে যে সংখ্যাগরিষ্ঠের মতামতই হবে, কিন্তু হয় কি একটা যদি বিভাজিত মতামত হয় তখন এটা নিয়ে নানান রকমের সমস্যা সৃষ্টি হয়। তখন বলবে যে আমি তো কিছু বলিনি, আমি জানি না, আমি তো লিখিয়ে দিয়েছি। তখন ওই বেশি ব্যুরোক্রেটিক সিস্টেমের মধ্যে ইলেকশন কমিশন চলতে পারে না, যে ফাইল দিলাম, ফাইলের মধ্যে সবাই মতামত দিবে, সেই মতামতের উপর ভিত্তি করে ডিসিশন হবে, দেন ইউ ক্যানট রান ইলেকশন কমিশন। হ্যাঁ, আপনি ফাইল চালাচালি করতে পারেন যখন একটা পিস টাইম, যখন আপনার ইলেকশন হচ্ছে না, অন্য কোনো প্রজেক্ট হচ্ছে বা অন্য কিছুর মধ্যে আপনি ফাইলে চালাচালি করলেন যেখানে ফাইন্যান্সিয়াল বিষয় টিষয় আছে। বাট যখন ইলেকট্রাল ম্যাটেরিয়াল প্রশ্ন আসে, ফ্লুইড একটা বিষয়, একটা ইলেকশনে আপনি মনে করেন যে 3 জনকে স্যাক করবেন, তখন হয়তো ধরুন আমি উত্থাপিত করলাম, এটা কারণে ফাইলে চালাচালি করলে দিস উইল নেভার টেক প্লেস। এবং তখন আমি বলতে হবে যে আমি ভাই এখন দেখতেছি, দেখি নাই, আগে দেখি, লিখিত আসুক তারপরে দেখবো, লিখিত আসলে না আপনি ফাইল তৈরি করবেন। ইলেকশন কমিশন ইজ, যেটা আমি সবসময় বলতাম, ইটস জাস্ট লাইক এ ওয়ার। আপনি আগে প্রথমে ইউ টেক এ ডিসিশন, রাইট অর রং, ইউ টেক এ ডিসিশন, ইমপ্লিমেন্টেড, এবং যদি প্রয়োজন পড়ে তখন আপনি ফাইল চালাচালি করেন, তখন আপনি আপনার মতামতগুলো, যেমন আমরা মতামত নিয়ে বলতাম যে এই আমাদের সিদ্ধান্ত, প্লিজ মেক এ নোট, তখন নোট হলো যে ইলেকশন কমিশনে এই নিয়ে আলোচনা হয়েছে এবং এই সিদ্ধান্ত আসলো, সেই সিদ্ধান্তের উপর ইউজ টু সাইন, যে হ্যাঁ ইয়েস আমিও এটা বলেছিলাম, উনি এটা বলেছিলেন, দিস ওয়াজ দ্য সিদ্ধান্তটা পরে। বাট ইমিডিয়েটলি আপনার ওই সময় কতগুলো সিদ্ধান্ত তো আপনি চালাচালি করে হবে না। চালাচালি করলে একজনকে পাওয়া যাবে, একজনকে পাওয়া যাবে না, সে বললো আমি আগের ফাইল নিয়ে আসো, আগে আমি পড়ি, তাই না? ওই ব্যুরোক্রেটিক সিস্টেমের মধ্যে যদি আপনি ঢোকেন তাহলে ইলেকশন কমিশন চালানো খুব ডিফিকাল্ট ইন এ সেন্স। তখন এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হয়। যেমন ধরুন ইলেকশন কমিশনের অনেক কাজ, এই কাজের মধ্যে হলো ইমিডিয়েটলি আপনাকে একটা র্যাপো তৈরি করতে হবে উইথ অল পলিটিক্যাল পার্টি। আপনি পলিটিক্যাল পার্টিকে দূরে রাখবেন, দূরে রেখে যদি তাদের সাথে আপনার যোগাযোগই না থাকে তাহলে আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করার সব রকমের বিষয় আছে। এখন বর্তমানে
যে কমপ্লেক্স ইলেকট্রাল সিস্টেম ওয়ার্ল্ড ওভার, শুধু বাংলাদেশ নয়, ওয়ার্ল্ড ওভার, সেখানে স্টেক হোল্ডারদের কন্ট্রিবিউশন ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। এবং সেই স্টেক হোল্ডার বলতে তো পলিটিক্যাল পার্টি আছেই, আপনার সিভিল সোসাইটি আছে, মিডিয়া আছে। এই স্টেক হোল্ডারদেরকে নিয়ে যদি আপনি একটা পলিসি না চালাতে পারেন, তাহলে সেইখানে আমরা দেখি ডিফিকাল্টি হয়ে যায়। মানে আপনি বলছেন যে মানে তিনজনই হলেই সবচেয়ে ভালো হয়, তিনজন হলে খুব ভালো হয়। আর ডিসিশন নিতে সুবিধা আর আমি যেটা বলেছি, যদি 5 জন দিতেই হয়, তাহলে 3 জন দেওয়ার পরে বছরখানেক পরে, 1 বছর 1.5 বছর পরে আরো 2 জন দেন, যাতে একটা কন্টিনিউশনটা থাকে। কারণ আমাদের দেশে তো ওই কন্টিনিউশনটা নাই যে সিইসি চলে গেলেন, একজন সিনিয়র কমিশনার সিইসি হলেন, যেটা কনস্টিটিউশন প্রভিশনের মধ্যে আছে যে কমিশনার ক্যান বিকাম সিইসি। সেটা অন্যান্য দেশে আছে, আমাদের দেশে এখানে ওটা ইউজ মানে ব্যবহারের মধ্যে নেই। তো তা যদি না থাকে, সেটাও যদি করতে হয়, তাহলে এই 3 জন 2 জন করলে ভালো হয়। তবে 3 জন ইজ আইডিয়াল, যেটা আমি বলি। আর 2 জন যদি দিতে চান, তাহলে আবার ওই সার্চ কমিটির যে নামের যে রিজার্ভ থাকবে, সেখান থেকে হয়তো বছর খানিক পরে 2 জনকে দিলে হবে কি ওই একসাথে, যেমন এখন এই 5 জন একসাথে চলে যাচ্ছে, মানে 15 তারিখের মধ্যে নেই। তো এখানে তো একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয় না, কারণ এটা কোনো সাংবিধানিক কোনো ভ্যাকুয়াম হয় না। তারপরেও ওই একটা কন্টিনিউশন কিন্তু থাকে না। এনারা যে কাজগুলো করে গেলেন, এটা কন্টিনিউটি যদি করতে হয়, তাহলে কে করবে? আমরা চলে আসলাম, আমাদের কন্টিনিউটি অনেক জিনিস দেখলাম যে আমাদের কন্টিনিউটি তো নাই। সো দি কন্টিনিউটি ইজ আ মাস্ট ফর একটা ইনস্টিটিউশন। ইলেকশন কমিশনের মতো একটা ইনস্টিটিউশন তৈরি করতে একটা কন্টিনিউটির প্রয়োজন আছে। যে কোনো ইনস্টিটিউশন একটা কন্টিনিউটির প্রয়োজন আছে। আসবো স্যার, আবার আমি একটু ডক্টর তোফায়েল আপনার কাছে এই জায়গাটা একটু মতামত জানতে চাই। কোন মানে জায়গায়? ভারতের মতো দেশে মানে শুরুতে একজন প্রধান নির্বাচন কমিশনার চালিয়েছেন, অতিরিক্ত নির্বাচন কমিশনার ছিলেন তাকে সহযোগিতা করার জন্য। আর ওই পরবর্তীতে ইলেকশন 1993 সাল থেকে 3 জন। না, এটা ঠিক আছে। এটা বাংলাদেশে কেন 5 জন যেটা দরকার বলেছেন, সেটা বেশিরভাগ লোকই এটা মতটাকে সাপোর্ট করেছে। এই যে আমরা 12 জন বসে আপনাদের মত বিনিময়ের ভিতরে এই বিষয়ে কমিশন, এটা তো প্রশাসনিক কাজ করার জন্য তো ওখানে সেক্রেটারি এবং সেক্রেটারিয়েট রয়ে গেছে। এখানে সিদ্ধান্তের জন্য মূলত এই কমিশনটা, মেজর ডিসিশনগুলোর জন্যই, ক্রুশিয়াল ডিসিশনগুলোর জন্য। সেখানে 5 জন 3 জন ম্যাটার করে না, 3 জন হলে আইডিয়াল একটা সাইজ হয়। আর যেটা বলেছেন যে 5 জন, যেহেতু এখন একটা ট্র্যাডিশন দাঁড়িয়ে গেছে গত কমিশন থেকে, আসলে ওই যে কন্টিনিউটির জন্য হয়তো একসাথে সবাই শুরু না করে স্ট্যাগার্ড ওয়েতে শুরু করলে এটার হয়তো একটা ভালো হয় ভবিষ্যতের জন্য আর কি। যেমন এখন আমরা বলে দিচ্ছি যে ফেব্রুয়ারি মাসে 8 তারিখ 12 তারিখের মধ্যে পুরো শূন্য হয়ে যাবে, দিতে হবে ওখানে, এইরকম একটা ক্রাইসিস দাঁড়াবে না আর কি ভবিষ্যতে। আমি একটু অভিজ্ঞতার কথা বলি। যেমন আমরা স্বল্প সময়ের জন্য যে লোকাল গভর্নমেন্ট কমিশনে মেম্বার ছিলাম আমি, তখন আমরা, এটা তো নতুন কমিশন, আমাদের কোনো স্টাফ কর্মচারী খুব একটা ছিল না। কিন্তু আমরা যেটা করতাম, প্রত্যেকদিন সকালে গিয়েই ফয়জুর রাজ্জাক সাহেব, আমি এবং এই যে 2 জনে মরহুম, এখন আমি একজন বেঁচে আছি, এই জনাব হেদায়েতুল ইসলাম চৌধুরী এবং জনাব ফয়জুর রাজ্জাক, আমরা সকালের চাটা একসাথে খেয়ে ওই সময় আমরা কিছু কথাবার্তা সেরে ফেলতাম ইনফর্মাল। তারপরে যার যার কাজে চলে গেলাম। প্রত্যেক সপ্তাহে ইনভেরিয়েবলি একটা পার্টিকুলার টাইমে ডিআইটি আমরা মিটিংটা করতাম। মিটিংটা করে যে বিষয়গুলো আমরা এক সপ্তাহ রিজলভ করলাম, সেগুলোর কোনো ফলো আপ আছে, নতুন কাজ করার রাস্তা আমরা যেটা করেছিলাম, আবার কাজও ভাগ করে নিয়েছিলাম কিছু। যেমন ধরো মিনিস্ট্রিতে অনেকগুলো কাজের ফলো আপ করতে হতো, কারণ এটা তো নতুন কমিশন, এটা কোনো বিধি হয়নি, কর্মচারী কাঠামো হয়নি, হ্যাঁ, অনেক কিছু কাজ বাকি আছে। তো আমি এগুলো বানানোর কাজটা করতাম। আমার কিছু স্টুডেন্ট যারা সরকারি কর্মচারী আছে বা সরকারি কর্মকর্তা আছে, টিমটা ভালো হইলে, ল ডিপার্টমেন্ট, ল পাস করা কিছু অ্যাডভোকেটস আছে, বিকেলবেলা তারা আসতো, তাদেরকে নিয়ে বসে, এটা ভলান্টারি ওয়ার্ক। আমরা মোটামুটি আমাদের এই বিধি বলেন, তারপরে পিএনডি, অন্যান্য সব কিছু কিন্তু আমরা করে ফেলেছিলাম। করে এগুলো এস্টাবলিশমেন্ট পর্যন্ত, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত আমরা চালিয়ে দিয়েছিলাম। কিন্তু সময় ছিল মাত্র 3 মাস। 3 মাসের মধ্যে কিন্তু এগুলো মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। ইভেন একটা বিল্ডিং করা, জমির ব্যবস্থা পর্যন্ত, এইসব। তো এগুলো এই জন্য একটা টিম লাগে, টিম ওয়ার্ক লাগে, এখন একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক না এটা। স্যার শাকত স্যার, একটু জানতে চাই আমি যে এখন পর্যন্ত স্যার যে অবস্থা, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ, গতবারও তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, মানে এত ভালো প্রক্রিয়া বলা যাবে না, নির্বাচন কমিশন এসেছিল এবং সেই নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা, সমালোচনা কিন্তু এখনও বিভিন্ন সময় আমরা শুনি। বিএনপির পক্ষ থেকেই 2-3 দিন আগেও আসলে বোল্ডলি বলা হচ্ছে যে তারা আর কোনো আশা দেখছে না। শেষ পর্যন্ত আসলে কি দেখেন, মানে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন কমিশন আসবে, রাজনৈতিক বিভেদ আসলে মানে আমি আশা করি, যেহেতু এবার বিএনপির পক্ষ থেকে নাম দেওয়া হয়েছে, সেই নাম যেই নামই ওনারা দিয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে
যেভাবে যেটা বললাম যেভাবে আরও গতবার থেকে আরও মোর ট্রান্সপারেন্ট হয়েছে, এটা হচ্ছে রিলেটিভলি ট্রান্সপারেন্ট আমি বলবো, এবং সদিচ্ছা যে আমরা দেখলাম আপনার নির্বাচক মণ্ডলী বা সার্চ কমিটির, তাতে আমার মনে হয় যে মোটামুটি একটা ভালো আমরা একটা রেজাল্ট পাবো। এবং আমি আশা করি যে সব রাজনৈতিক দলই তাতে কিন্তু একটা সময় দিতে হবে টু ফাইন্ড আউট দ্যাট কী ধরনের তাদের মনোবৃত্তি, তারপর না আপনি করতে পারেন। কাজে প্রথম থেকে শুরু না করে যদি কারো কোনো আপত্তি থাকে তাহলে সেটা লেটস সি, আমরা দেখি যে তাদের প্রথম হচ্ছে যে ফার্স্ট অ্যাপিয়ারেন্সে যে পাবলিক পারসেপশনটা কী, তারপরে মানে যদি কোনো সেই এরকম ব্যত্যয় ঘটে তখন এটা পয়েন্ট আউট করা যেতে পারে। যেটা আমি বললাম যে ফার্স্ট জব ইজ টু কানেক্ট উইথ দ্য পলিটিক্যাল পার্টিস। পলিটিক্যাল পার্টির সাথে কানেক্ট করলে অনেক জিনিস কিন্তু অনেক ধরনের আপনার যে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে এগুলো দূর হয়। আসবো আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আপনার কাছে আসতে চাই যে আমরা যে বিষয়ে আলাপ করছিলাম, সার্চ কমিটি 125 জনের নাম পেয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। তার মধ্যে থেকে তারা 20 জনের নাম প্রাথমিক তালিকা তৈরি করেছে 20 জনের। এর মধ্যে আমরা গণমাধ্যমে দেখছি, বিভিন্ন গণমাধ্যমে 20 জনের নাম এসছে, কোন কোন দল আসলে নাম দিয়েছে, কার কার নাম দিয়েছে। আনুষ্ঠানিকভাবে এসব নাম আসলে প্রকাশ করা উচিত কিনা মনে করেন স্বচ্ছতার জন্য? আমার মতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা ভালো। আসলে তো নির্বাচন উপলক্ষে একটা হুজুগ তৈরি করা হয় সব সময়, লক্ষ্য করলেই দেখবেন। এটা গণজাগরণ একরকম ব্যাপার আর হুজুগ অন্যরকম ব্যাপার। গণজাগরণে জনসাধারণের মধ্যকার মহৎ গুণাবলীর প্রকাশ দেখা যায়, একটা নেতৃত্ব দেখা যায় যারা মহান কিছু করতে চান। আর হুজুগ হলো কোনো উদ্দেশ্য সফল করে নেওয়ার জন্য প্রচার মাধ্যমকে ব্যবহার করে। যেটা স্যার যুক্তি দেয়া হয় যে কোন রাজনৈতিক দল কার নাম দিল আর নির্বাচন কমিশনের শেষ পর্যন্ত কারা আসলো, সেই রকম একটা মানে ধোঁয়াশা থাকে সেই জায়গা থেকে। সেইটা থাকে বটে, কিন্তু একটা জাতির মধ্যে ভালো কাজ করতে গেলে সবটাই সকলকে জানিয়ে করা যায় না। জি জি, কিছু অভ্যন্তরীণ ব্যাপার থাকে, রাষ্ট্রপতির তার অফিসের, বা সার্চ কমিটি করেছে তার ভেতরকার। আর এখানে তো আইন থাকা দরকার ছিল, যে আইন পার্লামেন্টের মাধ্যমে হবে, সংবিধানেও সেটা স্পষ্টভাবেই লেখা আছে। কিন্তু সেইটা আজকে সেই 1973 সন থেকে এই পর্যন্ত করা হয়নি। কন্ট্রোভার্সিয়াল হতে হতে গত যে 10ম জাতীয় সংসদ হয়েছিল তখন সার্চ কমিটির মাধ্যমে করেছিলেন, তখন ওইটা নিয়ে বেশি কথা হয়নি। আর এইবার সার্চ কমিটি এটাতে দেখা যাচ্ছে যে অনেক বেশি পাবলিসিটি দিয়ে করার আয়োজন। আমি ব্যক্তিগতভাবে এত বেশি পাবলিসিটি দিয়ে এটা হুজুগ সৃষ্টি করা এটা সমীচীন মনে করি। কিভাবে হলে ভালো হতো মনে হয় স্যার? আমি তো মনে করি সবচেয়ে ভালো হতো পার্লামেন্টে আইন তৈরি করে আইন অনুযায়ী করলে। এখনো সময় আছে আইন তৈরি করার। যদি 2 মাস মানে ইলেকশন কমিশন না থাকে তাহলে এখন কোনো অসুবিধা নাই, কোনো নির্বাচন কিছুই নাই। এবং এই 2 মাসের মধ্যে ভালোভাবে পার্লামেন্টে আইন তৈরি করা যেত এবং পার্লামেন্টের যারা সদস্য তাদের তো এটা দায়িত্ব। যেটা বলা হচ্ছে যে যেহেতু অন্যতম রাজনৈতিক দল বিএনপি সংসদে নেই এবং সেই সংসদ নিয়ে একরকম তারা সমালোচনার জায়গা, প্রতিবারই আসলে বিষয় নিয়ে কথা বলেন, সেই জায়গা থেকে কতটা উচিত হবে মনে করেন এই সেই আইন তৈরি করার পরবর্তীতে সেই বিতর্ক থাকতো, থাকবে, সেটার মীমাংসা। তো রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র থাকলে, এক দলের প্রতি অন্য দলের গণতান্ত্রিক মনোভাব থাকলে হতো। বলা হয় একটা কথা, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, পাকিস্তানের গুপ্তচর ছিলেন। সত্যি সত্যি যদি গুপ্তচর হয়ে থাকেন তিনি, তাহলে তো উচিত ছিল সরকারের তার ওই যে বীরত্তম খেতাব আরো অনেক কিছু সেগুলো প্রত্যাহার করে নেওয়া। যুক্তি কি বলে? একটা সাধারণ মানুষ যিনি শিক্ষা দীক্ষা নাই তিনিও এই কথা বলবেন যে পাকিস্তানের গুপ্তচর হয়ে আসছে, তাকে মুক্তিযোদ্ধা বলে আমরা এই এত বড় মর্যাদা কেন দেব? বলা হয় বিএনপির নেতা নেত্রীদের কথা, তারা পাকিস্তান বানাতে চায়। পাকিস্তান বানানো এটা কি বাংলাদেশের সংবিধান অনুমোদন করে? করে না। সুতরাং এখানে দল নিষিদ্ধ করা, যারা সত্যি সত্যি পাকিস্তান বানায় তাদেরকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া, এটা তো কর্তব্য ছিল। কিন্তু সেইটা না করে যে ভাষা প্রয়োগ করা হয় এটা তো আদৌ গণতন্ত্রের ভাষা নয়। এই জায়গায় আমরা খুব সুষ্ঠু একটা সমাধান পেয়ে যাব এটা আশা করতে পারি না। এর মধ্যে যেতে যেতে একটু ভালো হতে পারে। এইবার একটা সীমা পর্যন্ত পাবলিসিটি দেওয়া ভালো, কিন্তু সেই সীমার বাইরে
অতিরিক্ত পাবলিসিটি দিয়ে হুজুগ তৈরি করা অনুচিত। এটা অবশ্য আমার ব্যক্তিগত মত। পাবলিসিটি বলতে স্যার আপনি কোন কোন জায়গায় বোঝাচ্ছেন একটু, মানে পাবলিসিটি বলতে কোন কোন জায়গায় বোঝাচ্ছেন? যেমন 6 সদস্যের সার্চ কমিটি করলো, সার্চ কমিটি প্রাইভেটলি আলাপ করে মানে তাদের প্রস্তাব দিয়ে দিতে পারতেন যে রাষ্ট্রপতি যে আদেশ জারি করেছেন সেইটা এবং সংবিধানে যা লেখা আছে তার ভিত্তিতে 6 সদস্যের সার্চ কমিটি, তাদের তো অনেক সুযোগ ছিল, প্রত্যেকের ব্যাপক পরিচিতি আছে, সুনাম আছে, যোগাযোগ করে নাম দিয়ে দেওয়া। যাই হোক, তারা একটা পর্যায়ে 12 জন বিশিষ্ট নাগরিক এর মতামত নিয়েছেন, তারপরে শেষ হতে পারত। এর মধ্যে আবার দেখছি যে যেসব রাজনৈতিক দলের নিবন্ধন আছে তাদের সবার কাছ থেকে 5 জন করে চাওয়া হয়েছে। এই যে এত বড় পেন্ডোরাস বক্স, এটা থেকে স্বচ্ছতা বেশি হচ্ছে বলে মনে হয়? এই বেশি স্বচ্ছতার একটা সীমা থাকা উচিত। তার চাইতেও যদি বেশি স্বচ্ছতা করতে যাওয়া হয় তখন দেখা যায় যে ব্যাপার গোলমেলে হয়ে যায়। এটা আমার অবশ্য মত। এখানে যারা করবেন তারা সবাই জ্ঞানীগুণী লোক, সবার তো আর মত একরকম হবে না। জি, ডক্টর তোফায়েল, একটু এই জায়গাটা আপনার মতামত একটু জানতে চাই। এটা তো আমরা আগে বলেছি, স্যার আসার আগেও তো এটা আলোচনা আমি হয়েছে। একটু যোগ করি যে আর কোন কোন আর কি কি করলে আসলে প্রতিবারে যেটা হয়, কতগুলো জিনিস তো হয়েই গেছে, এটা যোগ করে ব্যাক করতে পারবেন না, একটু যোগ করে দিই। সেটা অলরেডি হয়ে গেছে। একটু এবং যোগ করি। এখানে আমি স্যারের সাথে সাথে একটা যুক্ত করব, এই প্রচারণাটা কিন্তু সার্চ কমিটি দিয়েছে বলে আমার মনে হয় না, এটা আমাদের মিডিয়া শত প্রবৃত্ত হয়ে কিন্তু এই কাজটা করেছেন। যেমন ধরেন একটা পর্যায়ে গিয়ে সার্চ কমিটি থেকে বোধহয় 12 নাগরিক বেশি প্রাধান্য পেয়ে গেছে, এটা এমন একটা প্রচারণা হয়ে গেছে এবং আমরাই বিব্রত বোধ করছিলাম যে এটা বোধহয় এইখানে একটা রেস্ট্রিকশন, নিজের সেলফ রেস্ট্রিকশন, এটা কোনো কেউ বলে দেওয়ার দরকার নাই, এই জিনিসটা দরকার আছে আর কি। অনেকগুলো জিনিসে কতটুকু কোথায় প্রচারণা দরকার দেওয়া আছে, এই পরিমিতিবোধটা বোধহয় আমরা মেনটেন করতে পারছি না। স্যার আমি জানতে চাই যে নির্বাচন কমিশন গঠনের পরেই দেখা গেল যে আপনার সমালোচনার জায়গা তৈরি হয়, এই নির্বাচন কমিশন মানি না এরকম টাইপ। আর কি করলে আসলে এই সমালোচনার জায়গা থাকবে না? সমালোচনা হওয়ার জন্যই তো এই স্বচ্ছতা প্রক্রিয়াগুলো, যেহেতু প্রত্যেকটা পার্টি নাম দিয়েছে, এখন যদি কমিটি, আমি যেটা বারবার বলছি, এই সার্চ কমিটি তারা কেন এই 20টা নাম সিলেক্ট করলেন, 10টা নাম সিলেক্ট করলেন, তারা যদি প্রপার জাস্টিফিকেশন দিতে পারেন তাহলে এই জাতীয় বিতর্ক কম হবে। এবং ওখান থেকে যদি তারা অবজেক্টিভলি সিলেক্ট করেন যে একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের কোয়ালিটি, তার অভিজ্ঞতা, দক্ষতা, তার ন্যাশনালি, তার যে ইমেজ সব, আর একটা হচ্ছে টিম হিসেবে তারা কতটুকু কাজ করতে পারবেন, সবটা দেখে যদি করেন কন্ট্রোভার্সিটা কমে আসবে। এবং তারা আলটিমেটলি হয় কি, যেমন ধরেন আমি বলবো কাজী রকিবউদ্দিন আহমেদ সাহেবকে যখন নমিনেট করা হয়, কাজী রকিবউদ্দিন আহমেদের সার্ভিস রেকর্ড তো খারাপ ছিল না, ওনার পাস্ট রেকর্ড ইজ ভেরি ফাইন, নাইস, এক্সেলেন্ট রেকর্ড, কিন্তু উনি 2013 পর্যন্ত যে নির্বাচনগুলো সেগুলো তো মোটামুটি ভালো করেছেন, কিন্তু একসময় এসে পারলেন না। তাহলে এগুলো তো ওই সার্চ কমিটি সে দায়িত্ব নিবে না। সার্চ কমিটি হচ্ছে আমরা মোটামুটি যা পেয়েছি তার মধ্যে দিলাম। এবার যিনি যেটা আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাহেব বললেন, এটা যারা যাবেন তাদের দায়িত্ব এটা। ধন্যবাদ। আমি ব্রিগেডিয়ার স্বাগত, একেবারে শেষ মন্তব্য জানতে চাই। সবকিছু আসলে নির্ভর করছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আসলে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন 5 জনকে। হ্যাঁ, একেবারে শেষ মন্তব্য জানতে চাই, কি আশা করছেন? আশা ভালোই করি, কিন্তু আমি একটা কথা বলি, ইলেকশন কমিশন ইজ নর্মাল রুটিন অ্যাফেয়ার। একটা ইলেকশন কমিশন কনস্টিটিউশনে আছে, একটা ইলেকশন কমিশন চলে যাবে, নতুন করে আসবে, বিভিন্ন দেশে হয়, কেউ টেরও পায় না। হ্যাঁ, কিন্তু এটাই এখন মনে হচ্ছে যে বড় ফোকাস, রাজনৈতিক বাস্তবতা হয়তো, রাজনৈতিক বাস্তবতার কারণে। কিন্তু এতে হয় কি, আপনি ইউ আর ক্রিয়েটিং আননেসেসারি প্রেশার। যারা সার্চ কমিটিতে আছে তাদের উপর একটা প্রেশার, যারা ইলেকশন কমিশনে যাবে তাদের উপরে প্রেশার, যাদের নাম বাইরে হয়ে যাচ্ছে তাদের উপর একটা প্রেশার। সো এই যে এটা না করে আমার মনে হয় যে যেটা স্যার বললেন, উনিও বললেন, আমরা সবাই বলেছি যে একটা আইন তৈরি হোক, সেই আইনের মধ্যে একটা প্রসেস, সেই প্রসেসের মধ্যে দিয়ে যদি একটা রুটিন অ্যাফেয়ার হিসাবে হয়, তাহলে কিন্তু আর এই ধরনের এত প্রেশার, একে ডেকে নিয়ে আসা, ওকে ডেকে নিয়ে আসা, এগুলো প্রয়োজন পড়ে না। বাট হাউএভার বাংলাদেশে একটা কালচার যখন, পলিটিক্যাল কালচার যখন হচ্ছে, আস্তে আস্তে হয়তো এটা রিফাইনমেন্ট হবে, ম্যাচিউর হবে, গ্র্যাজুয়ালি উন্নতির দিকে যাবে। হয়তো আগামীতে আমরা দেখবো যে এটা এক ধরনের একটা রুটিন অ্যাফেয়ার হয়ে গেছে, এটা নিয়ে খুব একটা হইচই হচ্ছে, আইনটা হওয়া জরুরি। হ্যাঁ, লাস্ট আমি বলবো যে যারা যাবেন সরকারের সদিচ্ছা তাদের কিন্তু মনে রাখতে হবে যে দে আর দেয়ার ফর দ্য হোল নেশন। সেখানে গিয়ে আপনি যদি বিভিন্ন ধরনের মন্তব্য ইত্যাদি ইত্যাদি করেন, ইউ আর ফর অল পলিটিক্যাল পার্টিস, আপনাকে অত্যন্ত ধৈর্য সহকারে অনেক কিছু শুনতে হবে। ওখানে গিয়ে আপনাকে কেউ মধুর বাক্য কোনোদিন শোনাবে না। হ্যাঁ, আপনাকে সারাদিন খালি মানুষের বিরূপ মনোভাব শুনতে হবে, তার মধ্যে আপনাকে কাজ করতে হবে। দ্যাট মেন্টালিটি ইউ মাস্ট হ্যাভ। জি, আবুল কাসেম ফজলুল্লাহকে একটু জানতে চাই যে বিতর্কের ঊর্ধ্বে নির্বাচন কমিশন যদি পেতে চায়,
সমালোচনার ঊর্ধ্বে প্রক্রিয়ার জায়গাটাই, সেই জায়গাটাই একেবারে সর্বশেষ মন্তব্য একটু জানতে চাই। এখানে তো কারণ রাজনৈতিক বিতর্ক করে থেকে যায়। সমস্ত আলোচনা হচ্ছে কেবল নির্বাচন কমিশন, কয়েকজন সদস্য, একজন প্রধান নির্বাচন কমিশন, কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় ওসি, ইউএনও এবং ডিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা দেশ জুড়ে। ওইগুলো তো আলোচনা করি না। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কেমন আছে, যদি অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচন কমিশনের অনুকূল হয়, বিরোধ মীমাংসা করে মানে সর্বজনীন কল্যাণের চিন্তা করে, তাহলে তো অনেক সমস্যা আমি জানতে চাই যে এখন পর্যন্ত যে প্রক্রিয়া দেখছেন নির্বাচন কমিশন গঠনের জায়গাটায় সরকারের সদিচ্ছা কেমন দেখছেন, সর্বশেষ পর্যন্ত এই সদিচ্ছা থাকবে কিনা মনে করেন? না, সরকার সদিচ্ছা প্রদর্শন করছে, সরকার চায় নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে গঠিত হোক, এগুলো বোঝা যায়। কিন্তু এর মধ্যে তো দলীয় মনোভাব আছে, দলীয় স্বার্থবুদ্ধিও আছে, সেইগুলো শেষ পর্যন্ত কিভাবে অতিক্রম হবে সেটাই মানে আমরা আশা রাখতে চাই সামনে ভালো আসবে। আমরা ভুল ত্রুটি করি, কিন্তু ভুল ত্রুটি সংশোধন করে ভালোর দিকে যাই, রাজনীতিতেও সেটা চাই। রাজনীতির উন্নতি না হলে তো আমাদের জাতির, জনগণের কোনো উন্নতি হবে না। আমরা দুর্বল থেকে আরো দুর্বল হব। বিজ্ঞানের কল্যাণে যে সুযোগ সুবিধা আজকে আসছে, এই সুযোগ সুবিধাগুলোর আমরা সদ্ব্যবহার করতে পারবো না। যদি ভালো সরকার, রাজনীতি উন্নত হয়, তাহলেই কেবল সেটা সম্ভব হবে। আমরা সেটা চাই। নির্বাচন কমিশন নিয়ে একেবারে এত বড় করে আলোচনা করার অনেক ধন্যবাদ। সমাধান করা দরকার। তোফায়েল আহমেদ, এম স্বাগত আছেন, আপনারা তিনজনকে অসংখ্য ধন্যবাদ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য, মূল্যবান কথা বলার জন্য। দর্শক, এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র। আমরা আশা করি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সার্চ কমিটি নির্বাচন কমিশনারদের খুঁজে বের করার চেষ্টা করছে, আমরা আশা করি যে শেষ পর্যন্ত একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পাওয়া যাবে, যার হাত ধরে 2019 সালে একটি সুষ্ঠু নির্বাচন পাবে বাংলাদেশ। এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র। দেখা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।